বলছিলাম খুব কষ্টে কাটতে চলেছে এই এপ্রিল মে জুন। পূর্বাভাস দিচ্ছে নয়াদিল্লির মৌসম ভবন। কি বলছেন তারা বলছেন যে এবার তাপপ্রবাহ অর্থাৎ লু একটানা 9 থেকে 11 দিন পর্যন্ত থাকার আশঙ্কা। পূর্ব ভারতের বাংলা, বিহার, উড়িষ্যা এবার উষ্ণতর থাকতে চলেছে বলে পূর্বাভাস। দু 2024 এল নিনো বছর ছিল, যে বছরটা সাধারণত উষ্ণ হওয়ার কথা, কার্যক্ষেত্রে ছিল তাই। 2025 এল নিনো বছর নয়, অপেক্ষাকৃত অনেক শীতল বছর আশা করা হয়েছিল, কার্যক্ষেত্রে ঘটতে চলেছে ঠিক তার উল্টোটা। দেশে প্রায় 90 দিন অর্থাৎ 3 মাস সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বিচ্ছিন্ন দু একটা উদাহরণ বাদ দিলে স্বাভাবিকের থেকে বেশি থাকতে চলেছে। পূর্ব ভারতের বাংলা, বিহার, উড়িষ্যা এবার উষ্ণতর থাকতে চলেছে বলে পূর্বাভাস। সাধারণত গ্রীষ্মে তাপপ্রবাহের মেয়াদ একটানা 4 থেকে 7 দিন পর্যন্ত থাকার নজির রয়েছে। 2025 সালে তাপপ্রবাহের মেয়াদ একটানা 9 থেকে 11 দিন পর্যন্ত থাকার আশঙ্কা। এপ্রিলে স্বাভাবিক বৃষ্টিপাত বা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তবে কঠিন থেকে কঠিনতর হতে চলেছে এবারের মে এবং জুন মাস। 2024 ছিল এল নিনো বছর, ফলে স্বভাবতই তা ছিল বেশ উষ্ণ। 2025 অপেক্ষাকৃত শীতল হওয়ার কথা ছিল, কার্যক্ষেত্রে হতে চলেছে এর ঠিক উল্টোটা। 2025 সালের এপ্রিল থেকে জুন এই পিরিয়ডে ম্যাক্সিমাম টেম্পারেচার তার স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনাটাই বেশি। এবং আমাদের ইস্টার্ন রিজিয়নে যে কটি রাজ্য আছে, মানে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এই রাজ্যগুলিতেও কিন্তু তার ম্যাক্সিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনাই বেশি। নাম্বার অফ হিট ওয়েভ ডেজ সেটাও তার স্বাভাবিকের থেকে 2 থেকে 4 দিন বেশি থাকার সম্ভাবনা আছে। সাধারণত আপনার গোটা ভারতবর্ষে অন অ্যাভারেজ আপনি যদি দেখেন এপ্রিল মে জুন এই 3 মাসে নাম্বার অফ হিট ওয়েভ ডেজটা অন অ্যাভারেজ হচ্ছে 4 থেকে 7 দিন। ম্যাক্সিমাম আপনার ওটা 11 দিন পর্যন্ত হতে পারে, তাই না? 4 আর 7 11, হ্যাঁ ঠিক আছে না? তো নাম্বার অফ হিট ওয়েভ ডেজটা তার স্বাভাবিকের থেকে 2 থেকে 4 দিন বেশি থাকার সম্ভাবনা আছে। কেন এরকম অবস্থা? এরকম তো হওয়ার কথা ছিল না, বরং হওয়া উচিত ছিল ঠিক উল্টোটাই। 2024-এর অনুপাতে 2025 অপেক্ষাকৃত শীতল হওয়ার ইঙ্গিত ছিল। কেন পাল্টে গেল সব হিসেব নিকেশ? লানিনার একটা প্রসঙ্গ যেটা ছিল সেটা ডিসেম্বরে ছিল, সেটা খুব ভারী লানিনা হয়নি যদি খুব সহজ ভাষায় বলি, এবং সেই লানিনার প্রকোপ কিন্তু কাটতে চলেছে। দেখুন, ভারতীয় আবহাওয়ায় মানে ভারতের এই উপমহাদেশীয় আবহাওয়ায় এল নিনো এবং লানিনা দুজনেরই ইম্প্যাক্ট আছে, প্রভাব আছে। কিন্তু ভারতীয় উপমহাদেশীয় আবহাওয়ার ক্ষেত্রে আরও অনেকগুলো প্রভাব আছে যেটা ভারতের জন্য ইউনিক, ভারতেরই। তার মধ্যে কিছু প্রাকৃতিক, যেটা আমাদের হাতে নেই, আমার আপনার হাতে নেই, আর কিছু একদম আমাদের হাতে। ভারতের যে 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 পজিশন, উপমহাদেশীয় যে পজিশন, তাতে এই সময় গরম বাড়বে এবং উষ্ণ মানে যে 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 14টি রাজ্যের উল্লেখ করা হয়েছে সেখানে কিন্তু গরম বাড়াটা খুব স্বাভাবিক, খুব অস্বাভাবিক নয়। কিন্তু যেটা মানে এর সঙ্গে সঙ্গে মৌসম ভবন যেটা জানিয়েছে যে 14টি রাজ্যে গরম বাড়বে, তার সঙ্গে সঙ্গে উত্তর পূর্ব ভারত, কেরালা এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত অতি ভারী হতে পারে, অর্থাৎ স্বাভাবিকের থেকে অনেক বেশি। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্সট্রিম ওয়েদার কন্ডিশনস যাকে বলে, যে খুব গরম, খুব বৃষ্টি, স্বাভাবিকের থেকে অনেকটা বেশি গরম, স্বাভাবিকের থেকে অনেকটা বেশি বৃষ্টি, এই এক্সট্রিম ওয়েদার কন্ডিশনস বাড়ার যেটা মূল কারণ সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। স্থলভাগ তো বটেই, বিগত 100 বছরে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা গড়ে 4 ডিগ্রি বেড়েছে। গোটা বিশ্বের আবহাওয়াবিদরা উদ্বিগ্ন। সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য যা বলে দিচ্ছে এই ক্রমবর্ধমান গরমের সঙ্গে মানিয়ে নিতে হবে মানুষকে। এর আগেও যেটা দেখেছি যে এটা আমাদের কিন্তু 2024টা যে উষ্ণতম বছর ছিল, এবার এর আগেও তো এল নিনোর এফেক্ট হয়েছে, এটা তার মধ্যে সব থেকে রেকর্ড একটা গরম ছিল 2024। কিন্তু এই এল নিনো যখন হয় তখন কিন্তু তার একটা প্রভাব
কিন্তু পরবর্তী বছরগুলোতে থেকে যায়। এই যে একটা সাংঘাতিকভাবে যে হিট ওয়েভের যে পূর্বাভাস যেটা হচ্ছে সেটা কিন্তু একেবারেই সঠিক, এবং তার যে স্প্যান পিরিয়ডটাও যে বেড়েছে, এর আগেও আমরা কিন্তু 1997 সালে আমরা যখন দেখেছিলাম ঠিক এই রকমভাবেই কিন্তু বিভিন্ন জায়গায় যে খরা সৃষ্টি হয়েছিল, বা 1904 এ যে একটা দুর্ভিক্ষ যেটা হয়েছিল সেখানেও কিন্তু একটা এল নিনোর প্রভাব ছিল। দিল্লির মৌসুম ভবন যে লং টার্ম ফোরকাস্ট জারি করেছে তাতে দেখা যাচ্ছে 2025 সালের এপ্রিল, মে এবং জুন মাস বিগত বছরগুলির থেকে অনেক বেশি উষ্ণতর হতে চলেছে এবং তাপপ্রবাহের মেয়াদও বাড়তে চলেছে 7 থেকে 9 দিনের বদলে কার্যত প্রায় 11-12 দিন পর্যন্ত। তার পাশাপাশি এপ্রিলে যৎসামান্য বৃষ্টিপাতের পরে কার্যত খটখটে শুকনো মে এবং জুন মাসের ইঙ্গিত কার্যত গোটা দেশ জুড়ে। ব্যতিক্রম নয় পূর্বের 3 রাজ্য অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা। 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। ভাবুন তো, আমার আপনার মতো সাধারণ মানুষের আমাদের যখন এই মহাভয়ঙ্কর অবস্থা, তখন এই বন্যপ্রাণ তাদের কি দুর্দশা। চলুন একটু নজর রাখি বাঁকুড়া জেলার দিকে। বাঁকুড়া জেলার অন্যতম অরণ্য ক্ষেত্র হচ্ছে জয়পুর জঙ্গল। তীব্র গরম এখানে, আর আপনারা জানেন বাঁকুড়াতে গরম সবসময় একটু বেশি। আর এই তীব্র গরমে বন্য হরিণ এবং অন্যান্য প্রাণীদের জন্য এক অভিনব উদ্যোগ বন দফতরের। সমগ্র জয়পুরের জঙ্গল জুড়ে একাধিক জায়গায় খাবারের জন্য দেয়া হলো নুন গোলা জল আর ভেজানো ছোলা। জয়পুর রেঞ্জের অধীনে আনুমানিক 3000 হেক্টর জায়গা নিয়ে বিস্তীর্ণ এই জঙ্গল। বছরের বিভিন্ন সময় ওই জঙ্গলে হাতির আনাগোনা লেগে থাকে। জয়পুর রেঞ্জের প্রায় 150 হেক্টর জায়গা জুড়ে 5000-এর অধিক বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে। খরা প্রধান এলাকা লালমাটির জেলা বাঁকুড়ায় তাপমাত্রা দিনের পর দিন ঊর্ধ্বমুখী হচ্ছে। শুকিয়ে যাচ্ছে একের পর এক পুকুর। তাই হরিণের এবং অন্যান্য প্রাণীদের খাবার জলের চাহিদা মেটাতে এবং ডিহাইড্রেশন থেকে তাদের সুরক্ষিত রাখতে বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের উদ্যোগে জয়পুর রেঞ্জের পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ নেওয়া হলো। হরিণের বিচরণ এলাকায় একাধিক পাত্রে রাখা হলো নুন মেশানো জল, শালপাতার থালায় দেওয়া হলো ভেজানো ছোলা এবং নুন। এটা আমরা গত লাস্ট 5 বছর দিচ্ছি। আমরা এক সময় দুপুরবেলা ঠিক এরকম সময়তে মার্চ এপ্রিল মাসের নাগাদ যখন ডিউটি করছিলাম, তখন একটা ছোট্ট জায়গাতে একটা জলাশয়ে অনেকগুলো হরিণ জল খাওয়ার জন্য ওরা চেষ্টা করছে, জল খাচ্ছে। তো তখন ভাবলাম আমরা বিভিন্ন জায়গায় যদি আমরা একটা সিমেন্টের পাত্র দিয়ে জঙ্গলের বিভিন্ন জায়গায় যেখানটাতে হরিণ বসবাস করে সেটা যদি করতে পারি, সাথে সাথে যদি কিছু ওদের খাবার দিতে পারি, তো সেই ভাবনা থেকেই আমরা এটা প্রতি বছর করে আসছি। কী খাবার? খাবার বলতে আমরা কাঁচা ছোলা আছে, বিট লবণ আছে, এবং আমরা ওটা পরিবর্তন করে কখনো গম, আমরা যেটা খাই জব, ঠিক আছে, এই টাইপের জিনিস আমরা কিন্তু দিনে দিনে দিই। আজকে ছোলা দিলাম, কালকে হয়তো গম দেবো, কিছু আমরা ফলমূলও দিই। বন দফতর মনে করছে যে পরিমাণে বাঁকুড়া জেলার তাপমাত্রা বাড়ছে তাতে নুন মেশানো জল খেলে হরিণগুলি ডিহাইড্রেশন থেকে বাঁচবে। শুধুমাত্র হরিণ নয়, অন্যান্য প্রাণীদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে জয়পুর জঙ্গল জুড়ে। জয়পুর রেঞ্জ অফিসার জানান, এক এক দিন এক এক ধরনের খাবার দেওয়া হয়। একদিন ভেজা ছোলা দিলে পরের দিন গম দেওয়া হচ্ছে খাবারের জন্য। এদিন বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের এডিএফও এবং জয়পুর রেঞ্জের রেঞ্জ অফিসার নিজেরাই জঙ্গলে গিয়ে হরিণদের জন্য বিশেষ এই খাবারের ব্যবস্থা করেন। বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাঁকুড়ার যখন ছবিটা এরকম, আপনাদের যেরকম বলছিলাম যে বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় গরম আমাদের এই শহর কলকাতার থেকে অনেকটাই বেশি। যদি এবার একটু নজর রাখি পুরুলিয়ার দিকে, আমরা পুরুলিয়া জেলা জুড়ে সেখানে তীব্র দাবদাহ ইতিমধ্যেই, কারণ তাপমাত্রার পারদ 40 ডিগ্রি ছুঁয়েছে। হাঁসফাঁস অবস্থা সেখানে জেলাবাসীদের। 12টা 10টা 11টা বেজে গেলেই রাস্তা প্রায় জনমানব শূন্য হয়ে যাচ্ছে ইতিমধ্যেই। মাথার উপর প্রখর রোদ, আর তার মধ্যে হাঁসফাঁস অবস্থা পুরুলিয়াবাসীর। তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা পুরুলিয়া জেলাবাসীর। গরমে হাঁসফাঁস অবস্থা হয়ে উঠেছে সাধারণ মানুষের। গত কয়েকদিন ধরে পুরুলিয়া জেলার তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ, আর তাই সকাল সকাল নিত্য প্রয়োজনীয় কাজগুলি সেরে ফেলছেন সাধারণ মানুষজন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নারাজ সাধারণ মানুষজন। ইতিমধ্যে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে প্রবল জলসংকট দেখা দিয়েছে, কারণ বৃষ্টিপাতের দেখা নেই। আর তাই জলস্তর অনেকটাই নিচে নেমে যাওয়ায় জেলার বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে তীব্র পানীয় জলের সংকট। এখন সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে বৃষ্টিপাত কবে হয়, আবহাওয়ার পরিবর্তন কবে হয় সেদিকে।
সেদিকেই। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র, জি24 ঘন্টা। আর এই যে অবস্থা, অর্থাৎ আগামী 3 মাস যে গরমের থাবা থেকে আমাদের মুক্তি নেই, তা তো বুঝতেই পাচ্ছেন, কারণ আবহাওয়া দফতর মৌসুম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। তাহলে এই যে ভয়ঙ্কর গরম, সেই ভয়ঙ্কর গরমে কি করবেন আর কি করবেন না বুঝে উঠতে পারছেন না, তাই তো? নিজেকে কিভাবে সুস্থ রাখবেন তা নিয়েও প্রশ্ন। জেনে নিন চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছে। তারা বলছে কি কি অসুখ হতে পারে। গরমে হতে পারে হিট ক্র্যাম্প, তার কারণ ডিহাইড্রেশন, সেক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের হিট স্ট্রোক আমরা জানি হতে পারে। ঠান্ডায় সেক্ষেত্রে সুস্থ থাকবেন কি করে, কি বলছেন চিকিৎসকরা একবার জানাই আপনাদের। ঠান্ডায় বা গাছের ছায়ায় দাঁড়ান, বাইরে যদি কাজ করতে বেরোতেই হয়। খুব গরমে বাইরে বেরোবেন না নিতান্ত প্রয়োজন ছাড়া। লেবুর জল খান বা কোনো শরবত খান। 10টা থেকে 5টার মধ্যে শিশুদের বা বাড়ির বয়স্ক যারা রয়েছেন সদস্য, তাদেরকে বাইরে বের হতে দেবেন না। বয়স্করা বেশিক্ষণ রোদে বাইরে থাকবেন না। যারা মর্নিং ওয়াক করেন তারা সকাল 7টার মধ্যেই মর্নিং ওয়াক সেরে বাড়ি চলে আসুন। শিশুরা যারা খেলাধুলো করতে চায় তাদের রোদে বাইরে বেরোতে দেবেন না। রোদ পড়ে গেলে বা রোদ ওঠার আগে যদি তারা খেলতে চায় সেক্ষেত্রে তারা খেলতে পারে। এবং চিকিৎসকরা জানাচ্ছেন যে সমস্ত শিশুরা স্কুলে যায়, মানে ধরুন যে সমস্ত স্কুলে এখনো গরমের ছুটি পড়েনি, সেখানে শিক্ষক শিক্ষিকারা তারাই অভিভাবকদের মতো যেন নজর রাখেন। ডাক্তার হিসেবে বলবো সাবধানে থাকতে হবে। আমরা 3টে অসুখ নিয়ে সাবধানে থাকতে বলি এই গরমের সময়, যেটাকে আমরা বলি হিট রিলেটেড ইলনেস, অর্থাৎ গরমের সাথে যে অসুখগুলো হতে পারে। প্রথমটা হচ্ছে হিট ক্র্যাম্পস, প্রচন্ড পেশিতে টান হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। পেটে ব্যথা হলে আমরা ঘাবড়ে যাই, ভাবি যে কি না কি হয়ে গেল, বিভিন্ন পরীক্ষাতে দেখা গেল কিছুই পেলাম না। আদপে হচ্ছে যে পেটের মধ্যে যে মাসলগুলো থাকে সেইগুলো ক্র্যাম্প হয়, পেটে ব্যথা হতে পারে। এবং বিভিন্ন জায়গায় শরীরে কিন্তু যেখানে মাসলগুলো থাকে সেটা ব্যথা হতে পারে, টান ধরতে পারে। এটা হয় ডিহাইড্রেশনের কারণে। হিট এক্সশন, সেটা আরেকটা বিষয়, যেখানে মাথা ঘুরছে, পড়ে যাচ্ছে, বমি হচ্ছে, সারা শরীর ঘেমে যাচ্ছে। তৃতীয়ত যেটা ভয়ানক হচ্ছে হিট স্ট্রোক। হিট স্ট্রোক বা কথাটা স্ট্রোকের সাথে যুক্ত, অর্থাৎ স্নায়ুযন্ত্র আঘাত করছে, লিভারকে আঘাত করতে পারে, কিডনিতে আঘাত করতে পারে এবং মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই 3টের থেকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে। 1 নম্বর, সুতির জামা কাপড় হালকা রঙের যদি পরতে পারি সেটা ভালো। খাওয়া দাওয়া, জল পান করতে হবে অতিরিক্ত, সেটা যে জলের মধ্যে খনিজ পদার্থ আছে, অর্থাৎ ওআরএস, বাড়ির বানানো শরবত, লেবুর শরবত, এইগুলো যদি আমরা পান করতে পারি, আমাদের শরীর থেকে যে সোডিয়াম পটাশিয়ামটা, ক্লোরাইডটা ঘামের থেকে চলে যাচ্ছে ঘামের সাথে, সেটা আবার ফিরে পেতে পারি। 2 নম্বর, শাক সবজির ওপর জোর দেব। তৈলাক্ত খাবার খেলে কিন্তু পেটে অস্বস্তি বাড়বে, সুতরাং হজম শক্তি যাতে ক্ষয় না হয় সেই ক্ষেত্রে আমরা মানে হালকা খাবার, তেল মশলা বিহীন খাবার আর শাকসবজি যাতে বেশি থাকে সেই খাবার খাবো। আর ফলের মধ্যে জলীয় প্রভাব যার বেশি, অর্থাৎ তরমুজ হতে পারে, লেবু হতে পারে, এতে যদি আমরা সেবন করতে পারি সেটা আমাদের শরীরটা ঠিক রাখবে। আরেকটা বিষয় বলা দরকার, এই সময় অনেকেই আমরা খুব কাজে বেরিয়ে যাই, রোদ্দুরে বেরিয়ে যাই। আমরা ছায়ায় কিছুক্ষণ থাকবো, আমরা বাইরে কিছুক্ষণ থাকবো, এইভাবে আমরা সময়টাকে ভাগ করে নেব। কারণ সাফাই কর্মী হোক, পুলিশ কর্মী হোক, সাংবাদিক হোক, যাদের বাইরে বেরোতে হচ্ছে তাদেরকেও কিন্তু সাবধানে থাকতে হবে। কিছুক্ষণ ছায়াতে থাকলে শরীরটা কিন্তু ঠান্ডা হবে। আরেকটা বিষয় যেটা বলা দরকার সেটা হচ্ছে, ধরুন আপনি শরীরটা খুব অস্বস্তি করছে, ছায়ায় একদিকে দাঁড়িয়ে যান, একটু জল ছেটান, আর যদি পাখার হাওয়া থাকে বা একটু হাওয়া দিন, তাতে শরীরটা কিন্তু ঠান্ডা হবে। কোনোভাবেই নিজেকে
বেশি গরমের মধ্যে কাজ করতে যাবেন না, যেটা আপনার পক্ষে সম্ভব না। বয়স্ক লোকের মর্নিং ওয়াক আমি বলবো একেবারে সকালে করে নিন, তারপরে রোদ পড়ার পরে 10টা থেকে 5টার মধ্যে না বেরোনোই ভালো। শিশুদের ক্ষেত্রেও একই ব্যাপার, অভিভাবকদের এই দায়িত্বটা নিতে হবে। স্কুলের যে প্লে গ্রাউন্ড গুলো আছে সেখানে লাঞ্চ টাইমে অনেকে স্কুলেই মাঠ আছে সেখানে খেলতে নেমে যায়, সেখানে কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে। তো সেই জায়গাটা কিন্তু স্কুলের শিক্ষক, স্কুলের শিক্ষিকা, তারাই তো অভিভাবক, তাদের একটা দায়িত্ব থেকে যায়। আপনারা শুনলেন যে এই ভয়ঙ্কর গরমের মোকাবিলা করতে গেলে কি করবেন আর কি করবেন না। এদিকে চলুন এবার একটু শিল্পাঞ্চলের দিকে নজর রাখি। সেখানেও অত্যাধিক গরম, আর অত্যাধিক গরমে নাভিশ্বাস উঠেছে শিল্পাঞ্চলের। এখানকার সাধারণ মানুষ রীতিমতো হাঁসফাঁস করছে। আর বেলা বাড়ার সাথে সাথে রোদের প্রখর তাপের ফলে ঘর থেকেই বের হতে পারছেন না মানুষজন। আর খুব প্রয়োজন ছাড়া কোনো মানুষ বাড়ি থেকে বেরো হচ্ছেন না। রাত্রেবেলাতেও কিন্তু গরম থাকছে চরমে। তবে ভোর রাত্রের পর থেকে গরমের মাত্রা একটু হলেও কমছে। রোদের এই প্রখর তাপে রীতিমতো অস্বস্তিতে শিল্পাঞ্চলের সাধারণ মানুষ। রাত্রেবেলায় যেমন গরম, ঠিক দিনের বেলাতে ঘর থেকে কেউ বের হতে পারছে না, কারণ রোদ যেভাবে অস্বস্তি দিচ্ছে সাধারণ মানুষদের। এবং এই গরম নাকি বেশ অনেক দিন স্টে থাকবে, ফলে সাধারণ মানুষ চাইছে যে একটু যদি বৃষ্টি হয় মাঝে মাঝে, তাহলে এই রোদের প্রখর থেকে কিছুটা হলেও রেহাই পাবে শিল্পাঞ্চলের সাধারণ মানুষ। জি 24 ঘন্টার জন্য বাসুদেব চট্টোপাধ্যায়, আসানসোল, পশ্চিম বর্ধমান। এই তীব্র গরমে যখন নাভিশ্বাস উঠছে সকলে, আর এই তীব্র গরমের থাবা থেকে যখন আগামী 3 মাস আমাদের মুক্তি নেই, দেখবেন খানিকক্ষণ পর পর ভীষণ অসুস্থ লাগছে, টায়ার্ড ফিল করছেন। এই গরমের দাপটে বেশ কিছু অসুখের মোকাবিলাও আমাদের কিন্তু করতে হবে। কি বলছেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর সজল বিশ্বাস, শোনাবো আপনাদের। প্রচন্ড রকমের দাবদাহ বা প্রচন্ড রকমের যে গরম যে বাড়ছে, এর ফলে যে সমস্যাগুলো দেখা দিতে পারে, একটানা যদি আজকে রোদে কাজ করা হয়, 1 ঘন্টার বেশি যদি একটানা কাজ করা হয়, তাহলে কিন্তু তার হিট সানস্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মৃত্যু পর্যন্ত হতে পারে, হিট এক্সারশন হতে পারে, মাসেল ক্র্যাম্প হতে পারে জলের অভাবে, ইলেকট্রোলাইটসের অভাবে। এগুলো কিন্তু খুব কমন দেখা যায় আমাদের রাজ্যে, বেশিরভাগ সময় আমরা এটাকে দেখতে পাই। এছাড়াও বিভিন্ন রকমের পেটের সমস্যা, লুজ মোশন থেকে শুরু করে, ডিসেন্ট্রি থেকে শুরু করে, এগুলো কিন্তু বাড়বে। জলের অভাব হবে এবং তার জনিত যেসব রোগ আজকে সংক্রমিত হয়, সেগুলোও কিন্তু ভীষণভাবে দেখা দেবে। এই যে সমস্যাগুলো, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য যে অবসাদ, একটা ক্লান্তি, সেগুলো নেমে আসবে। এগুলো কিন্তু অলরেডি শুরু হয়েছে, এগুলো কিন্তু মারাত্মক আকার ধারণ করবে আগামী হয়তো 7-10 দিনের মধ্যে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন। এই ওয়েদার বা এই তীব্র গরমের সঙ্গে মোকাবিলা করতে গেলে একমাত্র অস্ত্র হচ্ছে আপনাকে সুস্থ থাকতে হবে। পরিমিত জলপান করুন, আর তার সঙ্গে চিকিৎসকরা যেরকম বললেন হালকা খাবার খান, গরমে সুতির পোশাক পরুন, ছাতা নিয়ে বেরোন, এবং খুব প্রয়োজন ছাড়া 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত রাস্তায় বের না হওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দক্ষিণ দিনাজপুরে জেলা শাসক দফতরে উড়ো ফোনে বোমাতঙ্ক। সকালে জেলা শাসকের দফতরে একটি ইমেল আসে। ইমেলে দাবি করা হয় জেলা শাসকের দফতরে বোমা রাখা আছে, জানিয়েছেন জেলা শাসক। আর এরপরে ডিএম অফিস থেকে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। জেলা শাসকের অফিসে সেখানে বম স্কোয়াড আসে। দীর্ঘক্ষণ তল্লাশির পর কিছু মেলেনি, তদন্ত হবে বলে জানিয়েছে জেলা শাসক। শুকিয়ে গিয়েছে পুনর্ভবা। দক্ষিণ দিনাজপুরে বিস্তীর্ণ অংশের পানীয় জলের উৎস এই নদী। তীব্র গরমের আগে জল কমে যাওয়ায় আশঙ্কায় দিন গুনছে গঙ্গারামপুরের মানুষ। পুনর্ভবা আগের রূপে ফিরিয়ে আনতে উদ্যোগ নিক প্রশাসন, দাবি পরিবেশবিদ থেকে এলাকাবাসীর।
গঙ্গারামপুরের লাইফলাইন পুনর্ভবা নদী। নদীর দুই পারে অনেক মানুষের বসতি। আগে কলকল করে বইতো পুনর্ভবা। একসময় বাণিজ্য তরীয় চলত নদীর বুকে। মৎস্যজীবীদের জীবন নির্বাহ হতো নদীর মাছ ধরে। সেই নদী বর্ষার আগেই শুকিয়ে গতিহীন। কিন্তু বাংলাদেশ পুনর্ভবা নদীতে বাঁধ দেওয়ার পর থেকেই নদীর জল কমে গিয়েছে। গরমের আগেই তাই কঙ্কালসাৎ চেহারা পুনর্ভবার। নদীতে ফেলা কাঠামো, আবর্জনা ভেসে উঠেছে। কচুরিপানায় ভরে গেছে নদীগর্ভ। গঙ্গারামপুরের সহ দক্ষিণ দিনাজপুরের সমূহ বিতর এখন অবৈধ বা অবাধ বালি উত্তোলন, জল না থাকা, পাড় ভেঙে যাওয়া, পুনর্ভবা নদীর হাজারো সমস্যা আছে। পুনর্ভবা নদীর এই নোংরা আবর্জনা পরিষ্কার করা হোক, ফিরিয়ে দেওয়া হোক পুনর্ভবার পুরনো চেহারা। তার কারণ পুনর্ভবা নদীর উপরেই নির্ভর করে গঙ্গারামপুরের পানীয় জল থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা। একাধিক ব্যক্তি ও সংগঠনের নিজস্ব উদ্যোগে নদী সাফাই অভিযান করা হয়েছে। পুনর্ভবা নিয়ে সচেতনতামূলক প্রচারও করা হয়েছে। কিন্তু তারপরেও বছরভর নদী পরিষ্কারের উদ্যোগে প্রশাসন উদাসীন বলে অভিযোগ। কালী পুজো এবং দুর্গা পূজার সময় বিসর্জনের সময় পৌরসভা থেকে ব্যবস্থা নেওয়া হয়। এরপরে যখন পুজো পার হয়ে যায় তারপর থেকে প্রশাসন থেকে কোনো রকম উদ্যোগ নেওয়া হয় না নদী ঘাটকে পরিষ্কার করে রাখার জন্য। এই কাঠামোগুলো পুজোর হয়তো সেখানে বিসর্জন দেওয়া হয়েছে। আমরা যেহেতু জানতে পারলাম যে সেখানে কাঠামোগুলো এখনো পড়ে আছে, পরবর্তী পর্যায়ে সেই কাঠামোগুলো দ্রুত আমরা সরিয়ে ফেলব। পুনর্ভবা সাফাইয়ের দাবি যেমন উঠেছে, তেমনি শহরের লাইফলাইন যাতে গতিশীল থাকে তারও দাবিতে প্রশাসন আরও উদ্যোগী হোক, এই দাবিও উঠেছে। গঙ্গারামপুর থেকে শ্রীকান্ত ঠাকুর রিপোর্ট, জি24 ঘন্টা। হাওড়ায় ভাগাড় বিপর্যয়ের পর 2 সপ্তাহ পার, এখনো মেলেনি মাথার উপর ছাদ। আতঙ্কে ঘরের বাইরে দিন কাটাচ্ছে অনেক পরিবার। 2 সপ্তাহ হয়ে গেল বেলগাছিয়া ভাগাড়ে ধস নামার পর এখানকার বাসিন্দারা, যাদের বাড়ি ঘর একেবারে ভেঙে চুরে গিয়েছে, সেই সমস্ত বাসিন্দারা এখনও এভাবেই দিন কাটাচ্ছেন। ত্রিপলের নিচে তারা এভাবেই বসে রয়েছেন পরিবারের লোকজনদের সাথে। কবে তাদের অন্যত্র সরিয়ে একটা ব্যবস্থা করা হবে থাকার, তার সদুত্তর এখনও পর্যন্ত তারা প্রশাসনের পক্ষ থেকে পাননি, এমনটাই তারা অভিযোগ করছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানকার স্কুল বাড়ি কিংবা অন্য কোনো বিকল্প ব্যবস্থা সেটা করা হচ্ছে এবং খুব দ্রুত সেই ব্যবস্থা করা হবে এবং প্রশাসনের পক্ষ থেকে সব রকম সাহায্য করা হবে এমন আশ্বাস দেওয়া হচ্ছে। যদিও এখানকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা এখনো পর্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছেন, আশঙ্কার মধ্যে রয়েছেন। তার কারণ তারা মনে করছেন যে এখান থেকে তাদের সরিয়ে দিলে তাদেরকে হয়তো বাস্তুচ্যুত হতে হবে। জি24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।